সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাঙ্গামাটি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর আলোচনা করব। আমাদের আজকের টপিক হবে নেটওয়ার্কিং থেকে। আমি মোহাম্মদ আকরামুল হক, প্রভাষক, আইসিটি ডিপার্টমেন্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ। আজকে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং চ্যাপ্টারে আমরা নেটওয়ার্কের ধারণা, কনসেপ্ট অফ নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, অবজেক্টিভস অফ নেটওয়ার্ক ও কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ, টাইপস অফ নেটওয়ার্ক সম্পর্কে জানব। প্রথমে আসো কম্পিউটার নেটওয়ার্কিং কি। একটা সময় ছিল যখন নেটওয়ার্কের কোনো ব্যবহার ছিল না বলে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারের কোনো তথ্য, ফাইল বা কোনো সফটওয়্যার যদি প্রয়োজন পড়তো তাহলে ফিজিক্যালি গিয়ে ওটা কালেক্ট করতে হতো। কিন্তু নেটওয়ার্কিং আবিষ্কার হওয়ার ফলে এখন ঘরে বসেই আমি, তুমি সবাই সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। এর ফলে কি হচ্ছে, যে তথ্য বা ইনফরমেশন শেয়ারিংটা অনেক সহজ হয়ে গেছে। এই নেটওয়ার্কিং কারণে এখন মানুষ ঘরে বসে কেনাকাটা করতে পারে, হোটেল বুকিং, টিকিট বুকিং, ইভেন তোমরা যে এখন অনলাইনে পড়াশোনা করছো তাও সম্ভব হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর সাহায্যে। তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি? যে এক বা একাধিক কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন ডিভাইস যে সিস্টেমের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হয়, তাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। আর এই সিস্টেমটা গড়ে ওঠে এবং কম্পিউটারগুলো নিজেদের মধ্যে যুক্ত থাকে কিছু বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, যাদেরকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হয়, যেমন হাব, রাউটার, সুইচ ইত্যাদি। এটা একটি কম্পিউটার নেটওয়ার্কিং এর সিম্পল ডায়াগ্রাম। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে এই মুহূর্তে আমি তোমাদের জন্য যে অনলাইন ক্লাসটি বানাচ্ছি, এটি আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট লাইন আমার বাসার যে হাব আছে ওখানে সংযুক্ত হয়েছে। ওই হাব থেকে আমার কম্পিউটারে ওয়াইফাই দ্বারা আমি ইন্টারনেট লাইন পাচ্ছি, এবং তোমাদের জন্য যে অনলাইন ক্লাসটি তৈরি করলাম ওটা আমি আমাদের কলেজের ফেসবুক পেজে আপলোড করলাম। এখন তোমরা তোমাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ইন্টারনেট ইউজ করে ওই ক্লাসটি দেখতে পাচ্ছ। এর মাধ্যমে আমাদের একটি কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম নিজেদের মধ্যেই গড়ে উঠল। এখন আসো আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর ইতিহাস সম্পর্কে অল্প জানি। কম্পিউটার নেটওয়ার্কিং প্রথম 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করা হয়েছিল, প্রধানত প্রতিরক্ষা কাজেই, যেটাকে ওরা নাম দিয়েছিল আরপানেট, যেটা ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাডভান্সড প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। তারাই প্রথম নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়। এবার আমরা কম্পিউটার নেটওয়ার্কের প্রধান কিছু উদ্দেশ্য সম্পর্কে জানব। আগে যেটা বলেছিলাম, কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রিসোর্স শেয়ারিং। এটা হার্ডওয়্যার, সফটওয়্যার যে কোনো ফাইল হতে পারে। আমরা বিভিন্ন তথ্য বিনিময় করতে পারি। আগে যেমন ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তথ্য শেয়ার করতে হতো, ওটা এখন কম্পিউটার নেটওয়ার্কিং আবিষ্কার হওয়ার ফলে করতে হয় না, তাই সময় ও আর্থিক সাশ্রয় হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটি অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এছাড়াও তথ্যের গোপনীয়তা রক্ষা করার জন্য এবং ব্যবহারকারীরা পরস্পর নিজেদের সাথে সংযুক্ত হওয়ার জন্য কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। এটা হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ারিং এর একটি স্যাম্পল ডায়াগ্রাম। প্রায় সময় দেখবে বিভিন্ন অফিস কিংবা আমাদের কলেজেও একাধিক কম্পিউটার
একটি প্রিন্টার ব্যবহার করে। এটি সম্ভব হয় কম্পিউটার নেটওয়ার্কিং মাধ্যমে, যে একটি প্রিন্টার অনেকগুলো পিসি থেকে ব্যবহার করা যাচ্ছে। সিমিলারলি একটি সফটওয়্যারও অনেকগুলো কম্পিউটার বা ল্যাপটপ একত্রে ব্যবহার করতে পারে। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর অন্যতম একটি প্রধান উদ্দেশ্য। এবার আসো আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব। ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন বিষয়ের উপর বিভিন্নভাবে বিভক্ত হতে পারে। প্রথমত আমরা মালিকানা ভিত্তিক নেটওয়ার্ক সম্পর্কে জানি। মালিকানা ভিত্তিক বলতে প্রধানত দুই ভাগে, যে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক কিভাবে গড়ে ওঠে। তোমরা যদি কখনো ব্যাংকে যাও, দেখবে যে ওরা নিজস্ব একটি নেটওয়ার্ক ব্যবহার করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা নিজেদের ব্যাংকের শাখার মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে। এটা বাইরের কোনো কাস্টমার কিংবা যাদের অ্যাক্সেস নেই তারা সহজে ওই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারে না। এভাবে একটি প্রাইভেট নেটওয়ার্ক গড়ে ওঠে। পাবলিক নেটওয়ার্ক সাধারণত বলতে আমরা যেটা ওপেনলি সবাই ইউজ করতে পারে এমন কোনো নেটওয়ার্ককে বোঝায়। যেমন আমরা ইন্টারনেট কিংবা মোবাইল ফোনের নেটওয়ার্ক সবাই ইউজ করতে পারি। এটা একটি পাবলিক নেটওয়ার্কের উৎকৃষ্ট উদাহরণ। আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। যে এটি একটি প্রাইভেট নেটওয়ার্কের ডায়াগ্রাম। এই যে দেখো, একটা কোনো প্রতিষ্ঠানের অফিসের মধ্যে তাদের হেড অফিস, এটা কেন্দ্রীয় শাখা, এবং রিজিওনাল বিভিন্ন আঞ্চলিক অফিস, এবং ওই প্রতিষ্ঠানের যারা ইউজার বা ক্লায়েন্ট তাদের নিজস্ব মধ্যে একটি প্রাইভেট নেটওয়ার্ক ইন্টারনেটের মাধ্যমে গড়ে ওঠে। এর বাইরের কেউ এই নেটওয়ার্কে অ্যাক্সেস পায় না। সিমিলারলি পাবলিক নেটওয়ার্ক বলতে এটি একটি হচ্ছে মোবাইল ফোন, যেটা জিএসএম সিস্টেম বলা হয়, গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম। এখানে মোবাইল নেটওয়ার্ক দ্বারা কিভাবে পাবলিকলি সবাই কানেক্টেড হতে পারে এটা সম্পর্কে জানা যায়। এটা এতটা ডিটেলস জানতে হবে না, এটা জাস্ট আমি বোঝার জন্য একটি ডায়াগ্রাম ব্যবহার করেছি। এবার আসো নেটওয়ার্কের প্রকারভেদে কার্যাবলী বৈশিষ্ট্যের উপর কিভাবে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। কার্যাবলী বৈশিষ্ট্যের উপর প্রধানত দুই ভাগে নেটওয়ার্ক তৈরি হয়। একটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আর একটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বা ডেডিকেটেড সার্ভার নেটওয়ার্ক। পিয়ার মানে হচ্ছে সমকক্ষ ব্যক্তি বা সমতুল্য ব্যক্তি, যেমন একই এডুকেশন কোয়ালিফিকেশনের দুজন ব্যক্তিকে একজন আরেকজনের পিয়ার বলা হয়। পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পিয়ার টু পিয়ার মডেলের ব্লক ডায়াগ্রাম। এখানে প্রতিটি কম্পিউটারই একটি আরেকটির সাথে কানেক্টেড হয়ে অবস্থায় আছে, বা তারা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। তাদেরকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা কোনো কম্পিউটার নেই। সিমিলারলি আমরা এখান থেকে জানতে পারি যে প্রতিটি কম্পিউটারে এখানে নিজেরাই ক্লায়েন্ট এবং নিজেরাই সার্ভার উভয় ভূমিকা পালন করে থাকে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধার মধ্যে হচ্ছে যে এটি সেট আপ করা অত্যন্ত সহজ, এবং যে কয়টি এই মডেলের নেটওয়ার্কের ভিতরে কম্পিউটার রয়েছে তারা নিজেরাই রিসোর্স ব্যবহার করতে পারে। কিন্তু যেহেতু কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করার সার্ভার কম্পিউটার থাকে না, তাই তাদের সিকিউরিটি অনেকটা দুর্বল। এবার আসলে আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি দেখি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যেমন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না, কিন্তু এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে একটি কম্পিউটারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, এবং সেটি ওই ব্যবস্থায় যে কটি কম্পিউটার
বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইস রয়েছে তা নিয়ন্ত্রণ করতে পারে। সার্ভারের সাথে সংযুক্ত এক বা একাধিক কম্পিউটার অথবা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসকে একটিকে বলা হয় ওয়ার্ক স্টেশন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ আছে, একটি পার্সোনাল কম্পিউটার আছে, একটি মোবাইল আছে, প্রতিটিকে একটি একটি ওয়ার্ক স্টেশন বলে, যারা ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যম দ্বারা তার প্রধান সার্ভারের সাথে সংযুক্ত। এর মেইন সুবিধা হচ্ছে অনেক ব্যবহারকারী প্রধান যে সার্ভার রয়েছে তার রিসোর্স ব্যবহার করে শেয়ার করতে পারে ইজিলি। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কিছু উদাহরণ হচ্ছে উইন্ডোজ এনটি, উইন্ডোজ সার্ভার, ইউনিক্স সার্ভার, লিনাক্স সার্ভার ইত্যাদি। এবার আমরা জানি ভৌগোলিক বিস্তৃতির উপর নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়। এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। ভৌগোলিক বিস্তৃতির উপর নেটওয়ার্ক প্রধানত কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত 4 প্রকার। প্রথমটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা সংক্ষেপে প্যান বলা হয়। এরপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে বলা হয় ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে ম্যান। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সম্পর্কে ওয়ান। এবার আমরা দেখি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি বলে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের প্রধান একটি বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে খুবই কম একটি স্পেসের মধ্যে, সাধারণত যেটার পরিসীমা হয় 10 মিটারের মধ্যে, এর মধ্যে গড়ে ওঠা একটি কম্পিউটার নেটওয়ার্ক। সাধারণত আমরা বাসা বাড়িতে দেখবা তোমাদের অনেকের বাসায় ধরো যদি ইন্টারনেট লাইন থাকে, ইন্টারনেট লাইনটি তোমরা রাউটারে সংযুক্ত করলে ওই ওয়াইফাই হিসেবে আমরা আমাদের কম্পিউটার অথবা মোবাইল সব কিছুতে ওই বাসার ভিতরে যাদের যা যা ডিভাইস আছে সব কিছু একটি ওয়াইফাই লাইনে আমরা ইউজ করতে পারি। এর মাধ্যমে ওই ইন্টারনেট লাইন দিয়ে আমাদের বাসায় ওয়াইফাইয়ের মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গড়ে ওঠে। তাই এখানে যেমন উল্লেখ করা আছে যে বাড়ি, অফিস, গাড়ি কিংবা জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গায় প্যান তৈরি করা যেতে পারে, যেটার ব্যাপ্তি 10 মিটারের মধ্যে হবে। আমরা এখানে রিসোর্স শেয়ার করার জন্য ব্লুটুথ, ওয়াইফাই, ইনফ্রারেড ইত্যাদি ব্যবহার করে থাকি। প্যান গড়ে ওঠে ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার, পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ডিভাইসের মাধ্যমে। পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এটি খুব বেশ কিছু আগে এ ধরনের ডিভাইস ইউজ করা হতো বিভিন্ন কাজ, ক্যালেন্ডার এসব তথ্য সংগ্রহ করে রাখার জন্য, জমিয়ে রাখার জন্য। বর্তমানে বিভিন্ন স্মার্টফোন আসার কারণে এই পিডিএ ডিভাইসগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। এবার আসে আমরা জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ছিল 10 মিটার ব্যাপ্তি সীমা পর্যন্ত সীমাবদ্ধ। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তার চেয়ে বড়, সাধারণত 10 কিলোমিটার বা তার চেয়ে কম এরিয়ার মধ্যে এই নেটওয়ার্ক সীমাবদ্ধ। আমরা যদি আমাদের কলেজের কথা চিন্তা করি, আমরা কলেজে সাধারণত এই লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সবগুলো কম্পিউটার হয়ে থাকে। পাশাপাশি ভবন, একই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখতে পাওয়া যায়। এসব লোকাল এরিয়া নেটওয়ার্কের সংযোগের জন্য একটি আরেকটির সাথে সংযুক্ত করার জন্য বিভিন্ন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়, এনআইসি সংক্ষেপে। পূর্বের কম্পিউটারগুলোতে এ ধরনের এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আগে ব্যবহার করা হতো। এখন বর্তমানে কম্পিউটারগুলোতে এটি বিল্ট ইন থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না। ল্যানের একটি সুবিধা হচ্ছে ল্যান ডাটা ট্রান্সমিশন গতি অন্যান্য এরিয়া নেটওয়ার্কের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এই ল্যান সাধারণত ফাইল ট্রান্সফার, ডাটাবেস শেয়ারিং, মেল পাঠানো, ইন্টারনেট ইউজ করা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই যে যেমন এখানে ডাটা ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ইউজার মিলে একটি ল্যান নেটওয়ার্ক ইউজ করে একটি মাত্র প্রিন্টার ব্যবহার করতে পারে। মানে তারা প্রিন্ট দিতে চাইলে একটি প্রিন্টার থেকে 5 জন মিলে প্রিন্ট দিতে পারবে। এটা সম্ভব হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেমের কারণে। এবার আসলে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানি। লোকাল এরিয়া নেটওয়ার্ক ছিল 10 কিলোমিটার ব্যাপ্তি পর্যন্ত,
কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা শব্দই আছে, একটি পুরো শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ ঘটে থাকে তাকেই বোঝানো হয়ে থাকে। ল্যানের চেয়ে এরিয়া অনেক বড় হবে এবং এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ল্যান এবং প্যান মিলে একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গড়ে উঠবে। অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকবে এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থাকবে। সাধারণত টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ ইত্যাদি ডাটা ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং এর ডাটা ট্রান্সমিশন স্পিড লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কম হয়ে থাকে। এই দেখো একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কিভাবে গড়ে ওঠে। আর এই যে দেখো অফিস বিল্ডিং বা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এসব জায়গায় আলাদা আলাদা তারা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করছেই অলরেডি। রেসিডেন্সিয়াল এরিয়া এবং বিভিন্ন গভর্নমেন্ট বিল্ডিং, এই সবগুলো জায়গায় লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলেই একটি বড় পরিসরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গড়ে ওঠে। এবার আসলে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান সম্পর্কে জানি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ভৌগোলিক পরিসীমা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত এমনকি সমগ্র বিশ্বব্যাপী পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি সাধারণত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃসংযোগ ঘটিয়ে যোগাযোগের সুবিধা প্রদান করে থাকে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে আমরা প্রায় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মতোই টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট লিঙ্ক ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অন্যতম একটি উদাহরণ হলো যে আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা সেটাই। এই যে দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ডায়াগ্রাম কিভাবে বিভিন্ন মেট্রোপলিটন এরিয়া, ইভেন লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সবগুলো মিলে একটি সারা বিশ্বব্যাপী একটি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গড়ে ওঠে। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা পড়ার পর এদের মধ্যে যে পার্থক্য বিদ্যমান, প্রধান পার্থক্য এগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে যে এদের পূর্ণরূপ, ল্যান আর ম্যানের, এদের দূরত্ব কতটুকু হতে পারে, সাধারণত কোথায় ব্যবহার করা হয়, এদের ডাটা ট্রান্সমিশন গতি, ল্যানের যেমন ডাটা ট্রান্সমিশন গতি ম্যানের চেয়ে বেশি, ম্যানের গতি ল্যানের চেয়ে তুলনামূলক কম হয়ে থাকে। আর মাধ্যম হিসেবে টেলিযোগাযোগ সিস্টেম দুটাতে ব্যবহার করা হয়, কিন্তু ম্যানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে কিছু পার্থক্য দেখি। প্রথমে এদের পূর্ণরূপ, এদের মধ্যে বিস্তৃতি বা দূরত্ব কতটুকু হতে পারে, কোথায় ব্যবহার করা হয়ে থাকে, ডাটা ট্রান্সমিশন গতি কোনটা কম এবং কোনটা বেশি, ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হয় এবং এদের উৎকৃষ্ট দুটি উদাহরণ। তাহলে আমরা আজকের এই অনলাইন ক্লাসে নেটওয়ার্কিং এর কনসেপ্ট, এর অবজেক্টিভস এবং ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা এই নেটওয়ার্কিং এর যে কানেকশন, এর জন্য বিভিন্ন লজিক্যাল কানেকশন, এর জন্য বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করা হয় সে সম্পর্কে বিশদ আকারে জানব। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।